রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা সত্ত্বেও ইরানের ৭৫% বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এখনও অক্ষত এবং ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে বলে দাবি করেছেন দেশটির এক শীর্ষ সামরিক কর্মকর্তা। বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA কে দেয়া এক বক্তব্যে এ দাবি করেন ইরানের সেনাবাহিনী নির্বাহী বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা শেখ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক অবকাঠামো এবং অস্ত্র সক্ষমতার উপর ব্যাপক হামলা চালালেও এসব হামলা ওয়াশিংটন যে মাত্রায় সফল হয়েছে বলে দাবি করছে তা বাস্তবে হয়নি। তার ভাষায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার ৭৫%-এরও বেশি এখনও অক্ষত রয়েছে এবং প্রয়োজন হলে তা ব্যবহারের জন্য প্রস্তুত। মিডল ইস্ট মনিটরের বিশ্লেষণে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। ইরানি এই সামরিক কর্মকর্তার বক্তব্য এমন এক সময় সামনে এলো যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে পরস্পর বিরোধী দাবি জোরালো হয়ে উঠছে। ইরান বলছে মার্কিন ও ইসরায়েলি হামলায় তাদের সামরিক সক্ষমতার ক্ষতি সীমিত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের ক্ষেপণাস্ত্র মজুদের একটি বড় অংশ ধ্বংস হয়েছে। গত মাসে ট্রাম্প বলেছিলেন ইরানের আগের ক্ষেপণাস্ত্র মজুদের মাত্র ২১ থেকে ২২% অবশিষ্ট রয়েছে। অর্থাৎ ট্রাম্পের হিসেব অনুযায়ী ইরানের বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র সক্ষমতা মার্কিন ও ইসরায়েলি হামলায় ধ্বংস বা অকার্যকর হয়েছে। তবে ইরানের সামরিক কর্মকর্তার সর্বশেষ বক্তব্য সেই মূল্যায়নকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা শেখ বিশেষভাবে ইরানের ড্রোন সক্ষমতার বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেন, ইরানের ড্রোন ব্যবস্থা শত্রুর জন্য একটি দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তার এই মন্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন ব্যাপক হামলা সত্ত্বেও ইরানের ড্রোন বাহিনী এখনও কার্যকর এবং ভবিষ্যৎ সামরিক অভিযানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। ইরানের জন্য ড্রোন এখন সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। তুলনামূলকভাবে কম খরচে তৈরি করা যায় এবং বিভিন্ন ধরনের মিশনে ব্যবহার করা সম্ভব হওয়ায় ড্রোনকে দেশটির ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ আক্রমণাত্মক সক্ষমতা হিসেবে দেখা হয়। বিশেষ করে দীর্ঘ পাল্লার ড্রোন ব্যবহার করে দূরবর্তী লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা ইরানের সামরিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। ইরানি কর্মকর্তার দাবি সত্য হলে তা যুক্তরাষ্ট্রের সামরিক মূল্যায়নের সঙ্গে বড় ধরনের পার্থক্য তৈরি করে। কারণ কোন দেশের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার কত শতাংশ অক্ষত রয়েছে সেটি শুধু অস্ত্রের মোট সংখ্যার উপর নির্ভর করে না। উৎক্ষেপণ ব্যবস্থা, কমান্ড ও নিয়ন্ত্রণ কাঠামো, উৎপাদন সক্ষমতা, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ সুবিধা এবং প্রশিক্ষিত জনবল সবকিছু মিলিয়েই একটি দেশের প্রকৃত সামরিক সক্ষমতা নির্ধারিত হয়। ইরানের পক্ষ থেকে ৭৫%-এর বেশি সক্ষমতা অক্ষত থাকার দাবি করা হয়েছে। একইভাবে ট্রাম্পের ২১ থেকে ২২% অবশিষ্ট থাকার দাবির পেছনে বিস্তারিত সামরিক তথ্য প্রকাশ করা হয়নি। তবে দুই পক্ষের বক্তব্য থেকে একটি বিষয় স্পষ্ট, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এখনও সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। তেহরান বারবার বোঝাতে চাইছে যে হামলার পরও তার প্রতিরোধ ও পাল্টা আঘাতের সক্ষমতা শেষ হয়ে যায়নি। অন্যদিকে ওয়াশিংটন ইরানের সামরিক শক্তির বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিজের অবস্থান তুলে ধরেছে। এই পাল্টাপাল্টি দাবি কেবল সামরিক সক্ষমতার হিসাব নিকাশের বিষয় নয়, এর সঙ্গে কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক বার্তাও জড়িত। ইরান তার প্রতিপক্ষকে বোঝাতে চাইছে যে সামরিক চাপ প্রয়োগ করে তেহরানকে সহজে দুর্বল করা সম্ভব নয়। বিপরীতে যুক্তরাষ্ট্র যদি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে কমিয়ে দেওয়ার দাবি করে তাহলে সেটি ওয়াশিংটনের সামরিক অভিযানের কার্যকারিতা প্রমাণের চেষ্টার অংশ হিসেবেও দেখা যেতে পারে। বিশেষজ্ঞদের জন্য এখন মূল প্রশ্ন হচ্ছে ইরানের অবশিষ্ট ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা কতটা দ্রুত পুনর্গঠন করা সম্ভব এবং দেশটির নিজস্ব উৎপাদন ব্যবস্থা হামলার পরও কতটা সচল রয়েছে। কারণ কোনো দেশের হাতে বর্তমান কতটি ক্ষেপণাস্ত্র বা ড্রোন রয়েছে তার পাশাপাশি ভবিষ্যতে কত দ্রুত নতুন অস্ত্র তৈরি করা সম্ভব সেটিও যুদ্ধের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ।
আলী রেজা শেখের বক্তব্য তাই শুধু ইরানের বর্তমান অস্ত্র মজুদের দাবি নয়, এর মাধ্যমে তেহরান একটি কৌশলগত বার্তাও দিয়েছে। সেটি হলো মার্কিন ও ইসরায়েলি হামলা ইরানের সামরিক শক্তিকে ক্ষতিগ্রস্ত করলেও দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি। ফলে ট্রাম্পের 21 থেকে 22% এবং ইরানের 75% বেশি সক্ষমতা অক্ষত থাকার দাবির মধ্যে যে বিশাল পার্থক্য দেখা হচ্ছে তার প্রকৃত সত্যতা নির্ধারণে স্বাধীন গোয়েন্দা তথ্য, স্যাটেলাইট চিত্র এবং যুদ্ধক্ষেত্রের যাচাইযোগ্য তথ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এর আগ পর্যন্ত দুই পক্ষের বক্তব্যকে মূলত নিজ নিজ সামরিক ও রাজনৈতিক অবস্থান তুলে ধরার দাবি হিসেবেই দেখা হচ্ছে। সবশেষে ইরানি সামরিক কর্মকর্তার বক্তব্য থেকে যে বার্তাটি সবচেয়ে স্পষ্ট তা হল তেহরান এখনও তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তিকে যুদ্ধের কার্যকর হাতিয়ার হিসেবে বিবেচনা করছে। আর এই সক্ষমতা যতদিন কার্যকর থাকবে ততদিন ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের সামরিক সমীকরণও পুরোপুরি বদলে গেছে বলে ধরে নেওয়া কঠিন। আর যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফাঁকি দেওয়ার কৌশল বা চাল হিসেবে গত 8 জুলাই এয়ারফোর্স ওয়ানে উঠেছিলেন। তুরস্কের ন্যাটো শীর্ষ সম্মেলনের শেষ দিনে ট্রাম্প সেই উড়োজাহাজের সিঁড়ি বেয়ে উপরে ওঠেন। যুক্তরাষ্ট্রে ফেরার জন্য তার স্বাভাবিকভাবে এই উড়োজাহাজে ওঠার কথা ছিল। তিনি সিঁড়ি বেয়ে উঠে উড়োজাহাজের দরজায় দাঁড়িয়ে ক্যামেরার দিকে তাকিয়ে সংক্ষেপে হাত নাড়ান। ট্রাম্প কয়েক দশক ধরে এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহৃত আইকনিক হালকা নীল রঙের 747 উড়োজাহাজের ভেতরে অদৃশ্য হয়ে যান। এরপর একটি ক্যাটারিং কন্টেইনারের ভেতরে লুকিয়ে গোপনে সেই উড়োজাহাজ থেকে বের হয়ে যান তিনি। তুরস্ক থেকে গোপন ফ্লাইটে নিয়ে যেতে ট্রাম্পকে এরপর একটি সামরিক উড়োজাহাজে তুলে দেওয়া হয়। বলা হচ্ছে ইরান থেকে এয়ারফোর্স ওয়ানের উপর হামলার বিশ্বাসযোগ্য হুমকি থাকা সত্ত্বেও সাংবাদিক, হোয়াইট হাউসের কর্মকর্তা ও সহযোগীদের নিয়ে ট্রাম্প যথারীতি 747 উড়োজাহাজে ওঠেন। কয়েক বছর ধরে ইরানের কথিত নিশানায় থাকা এক মার্কিন প্রেসিডেন্টকে রক্ষার জন্য এই কৌশল নেওয়া হয়েছিল। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয় তুরস্কে ট্রাম্পের শেষ দিন শুরু হওয়ার সময় এই নতুন হুমকি সামনে আসে। এই হুমকির বিষয়ে জানেন এমন দুই কর্মকর্তার মতে মার্কিন গোয়েন্দারা রাতেই একাধিক সূত্রে খবর পান ট্রাম্প ঠিক কোথায় এবং কোন তলায় থাকছেন তা ইরানিরা হুবহু জানেন এবং ন্যাটো সম্মেলনের কাছাকাছি এলাকায় কাঁধে রেখে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সহ একজনকে দেখা গেছে। মার্কিন কর্মকর্তারা সঙ্গে সঙ্গেই পরিকল্পনা আঁটতে শুরু করেন। হুমকি পর্যালোচনা এবং কিভাবে এর জবাব দেওয়া হবে তা ঠিক করার ক্ষেত্রে জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ছিলেন অন্যতম প্রধান ব্যক্তি। এ ধরনের কৌশলের বিষয়ে জেনারেল কেইনের বেশ ভালো অভিজ্ঞতা আছে। কেইনের আগের কাজ ছিল সিআইএ এর সঙ্গে পেন্টাগনের যোগাযোগ রক্ষা করা। 2025 সালের জুনে মার্কিন বাহিনী যখন ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোয় হামলা চালায় তখন তিনি এই নজর ঘোরানোর বা বিভ্রান্ত করার কৌশল তৈরিতে সাহায্য করেছিলেন। ট্রাম্পকে ছাড়া যারা উড়োজাহাজে উঠেছিলেন তাদের সবাই কিন্তু এই বিষয়টি সম্পর্কে পুরোপুরি অন্ধকারে ছিলেন না। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই হুমকির বিষয়টি জানতেন। স্পর্শকাতর একটি বিষয় নিয়ে আলোচনার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা জানান ট্রাম্পকে নিরাপদে তুরস্ক থেকে বের করে আনার পরিকল্পনা তৈরিতে সাহায্য করার পর রুবিও সেই পুরনো জাহাজটিতেই ভ্রমণ করেছিলেন। এই মাটির টানে সারা দুনিয়ার সেসব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি, এই মাটি আমার, এই জমিন আমার। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার ইরানের আধা সরকারি ফার্স্ট নিউজ এজেন্সির বরাতে দেশটির বাসিজ প্যারামিলিটারি বাহিনীর প্রধান হোসেন তাইয়েব দাবি করেছেন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ এখনও ইরানের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় রয়েছে। তাইয়েব বলেন, আজ আপনারা দেখতে পাচ্ছেন হরমুজ প্রণালী ইসলামিক রিপাবলিকের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্রে ইরানের আঞ্চলিক প্রভাব ও জনপ্রিয়তা দুর্বল করতে হরমুজকে কেন্দ্র করে নতুন যুদ্ধ শুরু করেছিল, কিন্তু সেই প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। তাইয়েবের এই বক্তব্যের একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন হরমুজ প্রণালীর উপর যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং ওয়াশিংটন এই নিয়ন্ত্রণ ধরে রাখবে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে মার্কিন নৌ অবরোধকে স্টিলের দেয়াল হিসেবে উল্লেখ করেন। এর আগে সাংবাদিকদেরও তিনি বলেছিলেন, আমরা হরমুজের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছি। তবে ইরান যুক্তরাষ্ট্রের এই দাবি প্রত্যাখ্যান করে আসছে। তেহরান বলছে হরমুজের উপর তাদের কার্যকর নিয়ন্ত্রণ রয়েছে এবং ভবিষ্যতে এই জলপথ দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে ট্রানজিট ফি বা টোল নেয়ার পরিকল্পনাও রয়েছে। এ বিষয়ে ওমানের সঙ্গে সমন্বয়ের কথাও জানিয়েছে ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হওয়ায় হরমুজ নিয়ে এই অচলাবস্থা আন্তর্জাতিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। প্রণালী দিয়ে তেল ও গ্যাস পরিবহনে বিঘ্ন ঘটলে জ্বালানির দাম ও পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি বৈশ্বিক মূল্যস্ফীতিও আরও তীব্র হতে পারে। এদিকে ইরান হরমুজের টোল আরোপের পক্ষে পরিবেশগত ক্ষতির যুক্তিও তুলে ধরেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন,
উপসাগরীয় অঞ্চলে কয়েক দশকের দূষণে ইরানের ব্যাপক ক্ষতি হয়েছে। হরমুজ দিয়ে বাণিজ্য করা দেশ ও কোম্পানিগুলোর পরিবেশ রক্ষায় দায়িত্ব রয়েছে। পরিবেশবাদীরাও সতর্ক করেছেন, সংঘাতের কারণে জাহাজ দুর্ঘটনা ও তেল ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে। হরমুজ ও আশপাশের এলাকায় প্রবাল প্রাচীর, ম্যানগ্রোভ ও সি গ্রাস সহ গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাস্তুতন্ত্র রয়েছে। বড় ধরনের তেল দূষণ হলে উপসাগরীয় দেশগুলোর পানির নিরাপত্তাও হুমকিতে পড়তে পারে। ফলে হরমুজ এখন শুধু সামরিক সংঘাতের কেন্দ্র নয়, এটি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ একটি সংকটস্থলে পরিণত হয়েছে। এই মাটির টানে সারা দুনিয়ার সেসব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি। এই মাটি আমার, এই জমিন আমার। ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমির উপর ইসরায়েলি সার্বভৌমত্বকে কলম্বিয়ার স্বীকৃতি দেয়ায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে সিরিয়া। বুধবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা জানায়, জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো চিঠিতে কলম্বিয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও সম্পূর্ণ প্রত্যাখ্যানের কথা জানিয়েছে দামেস্ক। সোমবার কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গোলান মালভূমির ওপর ইসরায়েলের সার্বভৌমত্ব স্বীকারের ঘোষণা দেয়। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা ও ইসরায়েলের নিরাপত্তার জন্য গোলান মালভূমির কৌশলগত গুরুত্বকে সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার এর সিদ্ধান্তকে স্বাগত জানান। এর ফলে যুক্তরাষ্ট্রের পর কলম্বিয়া হল দ্বিতীয় দেশ যারা গোলান মালভূমির উপর ইসরায়েলি সার্বভৌমত্ব স্বীকৃতি দিল। 2019 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সিরিয়া বলছে কলম্বিয়ার এই অবস্থান আন্তর্জাতিক আইনের পরিপন্থী। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘের বিভিন্ন প্রস্তাব অনুযায়ী গোলান মালভূমির সিরিয়ার ভূখণ্ড এবং শক্তি প্রয়োগ করে কোনো ভূখণ্ড দখল বা অধিগ্রহণের স্বীকৃতি দেওয়া যায় না। ইউরোপীয় ইউনিয়নও কলম্বিয়ার সিদ্ধান্তের সঙ্গে একমত হয়নি। বুধবার ইইউ জানায়, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 242 ও 497 নম্বর প্রস্তাব অনুযায়ী তারা গোলান মালভূমির উপর ইসরায়েলি সার্বভৌমত্ব স্বীকার করে না। ইসরায়েলকে 1974 সালের বিচ্ছিন্নতা চুক্তি মেনে চলা এবং গোলানের বাফার জোনের সামরিক তৎপরতা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে ইইউ। একই সঙ্গে জাতিসংঘের পর্যবেক্ষক বাহিনী ইউএনডিওএফ এর প্রতি সমর্থন ব্যক্ত করেছে তারা। 1967 সালের যুদ্ধে ইসরায়েল গোলান মালভূমির অধিকাংশ দখল করে। 1981 সালে অঞ্চলটি নিজেদের সঙ্গে সংযুক্ত করার ঘোষণা দেয় ইসরায়েল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 497 নম্বর প্রস্তাবে ওই পদক্ষেপকে অকার্যকর ও বাতিল ঘোষণা করা হয়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে তেহরান। বুধবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেন, জুনে হওয়া অন্তর্বর্তী চুক্তির কার্যকর হওয়ার কোনো আনুষ্ঠানিক তারিখই ইরানের দৃষ্টিতে নির্ধারিত হয়নি। ফলে মেয়াদ বাড়ানোর প্রশ্নও নেই। এর আগে তুরস্কের আনাদোলু এজেন্সি পাকিস্তানি সরকারি সূত্রের বরাতে জানিয়েছিল, ইরান ও যুক্তরাষ্ট্র 60 দিনের যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে। তবে ইরানি কর্মকর্তা এই তথ্য প্রত্যাখ্যান করে বলেন, চুক্তি হওয়ার 48 ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র তা লঙ্ঘন করে এবং কয়েকদিনের মধ্যে চুক্তি থেকে সরে যায়। জুনের চুক্তিতে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধের কথা বলা হলেও তা দ্রুত ভেঙে পড়ে। 60 দিনের সময়সীমার মধ্যে দুই দেশের চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর কথা ছিল। এতে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করে এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত ছিল। ইরানি ওই কর্মকর্তা বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের চুক্তিতে ফিরে আসা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ নিয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। এদিকে যুদ্ধের অবসানের সম্ভাবনা আরও ক্ষীণ হয়েছে। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী পুনরায় খুলবে না। শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের জব্দ সম্পদ ছাড় এবং লেবানন ও গাজা সহ আঞ্চলিক সংঘাতের অবসান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই। একই সময় উপসাগর ও বাব আল মান্দাব প্রণালীতে জাহাজে হামলার ঘটনায় উত্তেজনা আরও বেড়েছে। সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় তেলের দাম বেড়েছে এবং বৈশ্বিক শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। ডোনাল্ড ট্রাম্প তার রাজনৈতিক পরিচয়ের বড় একটি অংশ গড়ে তুলেছেন একটি সরল ধারণার উপর। আমেরিকার প্রেসিডেন্টরা দীর্ঘদিন ধরে অতিরিক্ত সতর্কতার সঙ্গে মার্কিন শক্তি ব্যবহার করেছেন। তার যুক্তি হল, মিত্র ও প্রতিপক্ষ উভয়ই বুঝে গেছে যে ওয়াশিংটনের হুমকি অনেক সময় বাস্তব পদক্ষেপে পরিণত হয় না। ফলে যুক্তরাষ্ট্রের প্রভাব কমেছে। গাজা নিয়ে ট্রাম্পের উদ্যোগ ছিল এই ধারণার বিপরীত প্রমাণ দেওয়ার একটি সুযোগ। তার পরিকল্পনা ছিল একটি কাঠামো নির্ধারণ করা, সংশ্লিষ্ট পক্ষগুলোকে সেটি গ্রহণে বাধ্য করা এবং দেখানো যে যুক্তরাষ্ট্র এখনও এমন একটি শক্তি যার সিদ্ধান্ত উপেক্ষা করা সহজ নয়। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দ্রুত আপত্তি সেই উদ্যোগের সামনে বড় প্রশ্ন তুলে দিয়েছে। এটি কেবল দুই নেতার মধ্যে নীতিগত মতপার্থক্য নয়, বরং প্রশ্ন হল, যুক্তরাষ্ট্রকে নিজের ঘোষিত কূটনৈতিক লক্ষ্য বাস্তবায়নে এমনকি ঘনিষ্ঠ মিত্রের বিরুদ্ধেও প্রয়োজনীয় চাপ প্রয়োগ করতে প্রস্তুত। আল জাজিরার বিশ্লেষণ থেকে আরও জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী।
ট্রাম্পের 15 দফা কাঠামোর মূল ধারণা ছিল পারস্পরিক ও ধাপে ধাপে অগ্রসর হওয়া। হামাস একটি অন্তর্বর্তী ব্যবস্থার অধীনে অস্ত্র সমর্পণ করবে, আন্তর্জাতিক স্থিতিশীলতা কাঠামো ও ফিলিস্তিনি নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠবে এবং নতুন ব্যবস্থা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলি বাহিনী ধীরে ধীরে প্রত্যাহার করবে। কিন্তু নেতানিয়াহুর অবস্থান কার্যত এই সমীকরণ বদলে দিয়েছে। তার দাবি, হামাস পুরোপুরি বা প্রকৃত অর্থে নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েল কোনো অর্থবহ প্রত্যাহার করবে না। শুনতে এটি কঠোর নিরাপত্তা শর্ত মনে হলেও এর সবচেয়ে বড় সমস্যা হল সম্পূর্ণ নিরস্ত্রীকরণ বলতে কি বোঝাবে তা কে নির্ধারণ করবে এবং কে তা যাচাই করবে। যদি শেষ সিদ্ধান্ত ইসরায়েলি সরকারের হাতেই থাকে তাহলে প্রত্যাহার অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয়া সম্ভব। ইসরায়েল যদি দাবি করে যে হামাসের অস্ত্র এখনও গোপনে রয়ে গেছে অথবা নতুন কোনো নিরাপত্তা হুমকি তৈরি হয়েছে, তাহলে প্রত্যাহার আবারও স্থগিত হতে পারে। ফলে নিরস্ত্রীকরণ তখন আর শান্তি প্রতিষ্ঠার একটি ধাপ থাকে না, বরং পুরো প্রক্রিয়ার উপর স্থায়ী রাজনৈতিক ভেটোতে পরিণত হতে পারে। এখানে মূল বিতর্ক হামাস অস্ত্র রাখবে কিনা তা নয়। একটি বিশ্বাসযোগ্য যুদ্ধ পরবর্তী ব্যবস্থার ক্ষেত্রেই ধরে নেওয়া হয় যে হামাস স্বাধীন সশস্ত্র কর্তৃপক্ষ হিসেবে টিকে থাকতে পারবে না। আসল লড়াই হচ্ছে পরিবর্তনের ক্রম বা সিকোয়েন্সিং কে নিয়ন্ত্রণ করবে তা নিয়ে। ট্রাম্পের কাঠামো অনুযায়ী ইসরায়েলকে ধীরে ধীরে কিছু নিয়ন্ত্রণ আন্তর্জাতিক ও ফিলিস্তিনি অন্তর্বর্তী কাঠামোর হাতে ছেড়ে দিতে হবে। কিন্তু নেতানিয়াহুর অবস্থান ইসরায়েলের হাতে সেই সিদ্ধান্তের চাবিকাঠি রাখে কখন নিরাপত্তা হুমকি শেষ হয়েছে, কখন প্রত্যাহার সম্ভব এবং কখন নতুন রাজনৈতিক ব্যবস্থা কার্যকর হবে। অর্থাৎ ইসরায়েল যদি একাই নির্ধারণ করে যে হুমকি পুরোপুরি শেষ হয়নি, তাহলে প্রত্যাহারও অনির্দিষ্টকাল পিছিয়ে যেতে পারে। এর ফলে যুদ্ধ শেষ হওয়ার বদলে গাজায় দীর্ঘমেয়াদী ইসরায়েলি সামরিক উপস্থিতি প্রতিষ্ঠিত হওয়ার ঝুঁকি তৈরি হয়। দুই নেতার রাজনৈতিক স্বার্থের পার্থক্য এই সংঘাতকে আরও গভীর করেছে। ট্রাম্প চান গাজা যুদ্ধের অবসান ঘটিয়ে একটি বড় কূটনৈতিক সাফল্য অর্জন করতে। তিনি এমন একটি ফলাফল চান যার সঙ্গে তার নিজের রাজনৈতিক ব্র্যান্ড যুক্ত থাকবে এবং যা প্রমাণ করবে যে প্রচলিত কূটনীতি যেখানে ব্যর্থ হয়েছে সেখানে তার নেতৃত্ব ফল দিতে পারে। নেতানিয়াহুর হিসাব সম্পূর্ণ ভিন্ন। তার জন্য যুদ্ধ কেবল নিরাপত্তা অভিযান নয়, এটি ইসরায়েলি বিজয়ের সঙ্গে সঙ্গে সরাসরি যুক্ত। এমন কোন সমঝোতা যেখানে যুদ্ধ থেমে যায় কিন্তু হামাসের কিছু সক্ষমতা অবশিষ্ট থাকে অথবা ফিলিস্তিনি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো গাজায় বাস্তব কর্তৃত্ব পায়, তা তার ডানপন্থী রাজনৈতিক মিত্রদের কাছে যুদ্ধের লক্ষ্য পরিত্যাগ হিসেবে বিবেচিত হতে পারে। ফলে ট্রাম্প যেখানে ফলাফলকে সাফল্যের মাপকাঠি হিসেবে দেখছেন, নেতানিয়াহু সেখানে সর্বোচ্চ নিরাপত্তা ও রাজনৈতিক বিজয় নিশ্চিত করাকে অগ্রাধিকার দিচ্ছেন। এখানে ইসরায়েলি অভ্যন্তরীণ রাজনীতি এবং মার্কিন কৌশলগত স্বার্থের সংঘাত স্পষ্ট হয়েছে। নেতানিয়াহু এমন এক রাজনৈতিক শক্তির উপর নির্ভরশীল যারা ফিলিস্তিনি প্রতিষ্ঠানকে শক্তিশালী করার যে কোনো উদ্যোগের বিরোধিতা করে। ওয়াশিংটনে যে সমঝোতা বাস্তবসম্মত বলে মনে হতে পারে সেটি নেতানিয়াহুর রাজনৈতিক অস্তিত্বের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। একই সঙ্গে ইসরায়েল দীর্ঘদিন ধরে একটি বাস্তবতা উপলব্ধি করেছে। যুক্তরাষ্ট্রের ঘোষিত রেড লাইন অনেক সময় ইসরায়েল শক্তভাবে আপত্তি জানালে নমনীয় হয়ে যায়। আপত্তি জানানো, নিরাপত্তার যুক্তি তুলে ধরা, রাজনৈতিক চাপ তৈরি করা এবং শেষ পর্যন্ত ওয়াশিংটনের অবস্থান নরম হওয়ার অপেক্ষা করা, এই কৌশল অতীতেও দেখা গেছে। এখানে ট্রাম্পের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হল তার কথার সঙ্গে বাস্তব ক্ষমতা প্রয়োগের সামঞ্জস্য। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিপুল সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক সহায়তা দেয়, তাই ওয়াশিংটনের হাতে প্রভাব বিস্তারের বাস্তব উপায় রয়েছে। অস্ত্র সহায়তার শর্ত আরোপ, অস্ত্র সরবরাহের গতি কমানো কিংবা স্পষ্ট করে দেয়া যে মার্কিন সহায়তা কোনো পরিস্থিতিতেই স্বয়ংক্রিয় নয়, এসব পদক্ষেপ তাত্ত্বিকভাবে সম্ভব, কিন্তু এগুলো বাস্তবায়ন করতে হলে ট্রাম্পকে বড় রাজনৈতিক মূল্য দিতে হবে। ইসরায়েলের সঙ্গে বিরোধে যাওয়া শুধু নেতানিয়াহুর সঙ্গে সংঘাতে যাওয়া নয়, এর সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামো, কংগ্রেস, লবিং এবং জনমতের প্রশ্ন জড়িত। গাজার ভবিষ্যৎ নিয়েও এখানেই বড় প্রশ্ন তৈরি হয়েছে। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, এই বক্তব্য ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগকে স্বীকার করলেও যুদ্ধের পর গাজা কেমন হবে তার উত্তর দেয় না। হামাসকে সামরিকভাবে দুর্বল করা একটি লক্ষ্য, কিন্তু ভবিষ্যৎ যুদ্ধ ঠেকাতে প্রয়োজন বৈধ রাজনৈতিক কাঠামো, কার্যকর প্রশাসন, নিরাপত্তা ব্যবস্থা এবং ফিলিস্তিনিদের অর্থবহ রাজনৈতিক অংশগ্রহণ।
যদি গাজা অনির্দিষ্টকাল ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণে থাকে এবং ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলো দুর্বল বা বাদ পড়ে যায়, তাহলে সশস্ত্র প্রতিরোধের মূল রাজনৈতিক ও সামাজিক কারণগুলো বিলীন হবে না, বরং নতুন রূপে ফিরে আসতে পারে। সুতরাং বিতর্কটি কেবল যুদ্ধবিরতি বা প্রত্যাহারের সময়সূচি নিয়ে নয়, এটি মূলত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কার হাতে থাকবে সেই প্রশ্ন। ওয়াশিংটন বলছে যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে নতুন নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থায় যেতে হবে। নেতানিয়াহুর অবস্থান বলছে ইসরায়েল নিশ্চিত না হওয়া পর্যন্ত সেই পরিবর্তন শুরু হতে পারে না। এই চুক্তি কার্যত ইসরায়েলকেই পরিবর্তনের সময় নির্ধারণের ক্ষমতা দেয়, ফলে একটি কূটনৈতিক প্রক্রিয়া প্রত্যাখ্যান না করেও সেটিকে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা সম্ভব। ট্রাম্পের রাজনৈতিক ব্র্যান্ডের ভিত্তি হল প্রেসিডেন্টের ক্ষমতা তখনই অর্থবহ যখন তা বাস্তব ফলাফল তৈরি করতে পারে। গাজা সেই দাবির কঠিন পরীক্ষা হতে পারে, কারণ এবার প্রতিপক্ষ কোনো শত্রু রাষ্ট্র নয়, বরং যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র। ট্রাম্প যদি হামাসের কাছ থেকে বড় ছাড় আদায় করতে পারেন, কিন্তু ইসরায়েলের সরকারের কাছ থেকে নিজের ঘোষিত কাঠামো মেনে নেয়ার নিশ্চয়তা আদায় করতে না পারেন, তাহলে তার শক্তিশালী আমেরিকা ধারণার সীমাবদ্ধতা স্পষ্ট হবে। শেষ পর্যন্ত প্রশ্নটি দাঁড়াবে, ট্রাম্প কি একজন ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলতে পারবেন যে মার্কিন নীতিকে কোনো বিদেশি সরকার যত ঘনিষ্ঠ মিত্রই হোক ভেটো দিতে পারে না? যদি তিনি তা না পারেন, তাহলে বার্তাটি হবে আরও গভীর। ওয়াশিংটনের বড় সমস্যা হয়তো প্রভাবের অভাব নয়, বরং সেই প্রভাব ব্যবহারের রাজনৈতিক ইচ্ছার অভাব। কারণ শক্তি প্রয়োগের ইচ্ছা না থাকলে ক্ষমতা কেবল কাগজে থাকে। গাজার সংকট সেই বাস্তবতাকেই ক্রমশ উন্মোচিত করছে। ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালী নিয়ে একটি অন্তর্বর্তী সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন। তবে এই সমঝোতা হলেও হরমুজ প্রণালীর পূর্ণাঙ্গ পুনরায় খুলে দেয়া এখনই নিশ্চিত নয়। তেহরানের অবস্থান হলেও প্রণালীটি পুরোপুরি স্বাভাবিক করার বিষয়টি নির্ভর করবে যুক্তরাষ্ট্র জুন মাসে করা সমঝোতা স্মারক এর অধীনে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবে কতটা মেনে চলে তার উপর। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র আগের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, বিশেষ করে ওমানের দক্ষিণাঞ্চলীয় জলপথকে ইরানের সঙ্গে যথাযথ সমন্বয় ছাড়াই ব্যবহারের উদ্যোগ, লেবাননের ইসরায়েলের হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়া এবং নিষেধাজ্ঞার কারণে বিদেশে আটকে থাকা ইরানের অর্থ ছাড় না করাকে তেহরান জুনের সমঝোতার লঙ্ঘন হিসেবে দেখছে। আরো বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ওমানের মধ্যস্থতায় হরমুজ নিয়ে আলোচনা এগুলেও ইরান বিষয়টিকে কেবল একটি নৌপথ চালুর প্রশ্ন হিসেবে দেখছে না, বরং এটিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর কৌশলগত দর কষাকষির অংশ হিসেবে বিবেচনা করছে। একই দিনে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির মুখপাত্র হোসাইন মোহেব্বি আরও কঠোর অবস্থান তুলে ধরে বলেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার নিজস্ব একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে এবং এটি ইরান ওমান আলোচনার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। তার বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল হরমুজকে ইরান কেবল অর্থনৈতিক জলপথ হিসেবে দেখছে না, বরং দেশের ভৌগোলিক অবস্থান থেকে তৈরি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত শক্তি হিসেবে বিবেচনা করছে। অর্থাৎ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথের উপর ইরানের ভৌগোলিক প্রভাবকে তেহরান ভবিষ্যৎ আলোচনায় একটি দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। আইআরজিসি মুখপাত্র যুক্তরাষ্ট্রকে ওমানের সঙ্গে চলমান আলোচনায় হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছেন এবং দাবি করেছেন আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর আগে ইরানের কট্টরপন্থী পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র জানিয়েছিলেন ওমানের সঙ্গে হরমুজ নিয়ে একটি কাঠামোগত সমঝোতা হয়ে গেছে এবং খুব শিগগিরই চুক্তি হতে পারে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও জুনের মার্কিন ইরান এমওইউ এর প্রতি নিজের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন তিনি এই সমঝোতা দৃঢ়ভাবে রক্ষা করবেন। একই সঙ্গে তিনি নিজের পদত্যাগের সম্ভাবনা নিয়ে ছড়ানো জল্পনা প্রত্যাখ্যান করেছেন। ফলে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ বার্তা গেছে। কট্টরপন্থীদের চাপ থাকলেও পেজেশকিয়ান আপাতত কূটনৈতিক পথ পরিত্যাগ করতে প্রস্তুত নন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ওমানের সঙ্গে চুক্তি হলে একটি যৌথ বিবৃতি দেয়া হতে পারে এবং এর মাধ্যমে হরমুজে কিছুটা বাণিজ্যিক নৌযান চলাচল পুনরায় শুরু হতে পারে। প্রস্তাবিত ব্যবস্থায় জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট রুটও ঠিক করা হয়েছে। ইরানে প্রবেশকারী জাহাজগুলো উত্তর দিকের একটি লেন দিয়ে ইরানের আঞ্চলিক জলসীমা ব্যবহার করবে, আর বের হয়ে যাওয়া জাহাজগুলো ওমানের জলসীমার দক্ষিণাঞ্চলীয় লেন ব্যবহার করবে। তবে এই দক্ষিণাঞ্চলীয় পথও ইরানের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে প্রাথমিক এই ব্যবস্থা 60 দিনের জন্য কার্যকর হতে পারে এবং প্রয়োজন হলে মেয়াদ বাড়ানো সম্ভব।
একই সঙ্গে হরমুজের কেন্দ্রীয় অংশে থাকা সম্ভাব্য নৌমাইন অপসারণ, ভবিষ্যতে সামরিক জাহাজ চলাচলের নিয়ম এবং বাণিজ্যিক জাহাজের জন্য সমন্বিত ফি ব্যবস্থার মতো বিষয়ও আলোচনায় রয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেছে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে। ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, হরমুজ পুরোপুরি স্বাভাবিক করতে হলে দক্ষিণাঞ্চলীয় ইরানি বন্দরগুলোর উপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদের একটি অংশ সরিয়ে নেওয়া প্রয়োজন। ওয়াশিংটন এই দাবিগুলো কতটা গ্রহণ করবে সেটি এখন সমঝোতার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। কারণ শান্তিপূর্ণ সময়ে বিশ্বের প্রায় 20% তেল হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এই জলপথে দীর্ঘস্থায়ী অস্থিরতা শুধু ইরান বা উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিকেই নয়, গোটা বৈশ্বিক জ্বালানি বাজারকেও বিপর্যস্ত করতে পারে। এরই মধ্যে হরমুজের পরিস্থিতি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি বা অ্যাডনকের একটি জাহাজ হরমুজ অতিক্রম করার সময় ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছে। এতে কেউ হতাহত না হলেও আবুধাবি এটিকে গুরুতর ঘটনা হিসেবে দেখছে এবং আইআরজিসির বিরুদ্ধে বাণিজ্যিক জাহাজকে অর্থনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছে। অন্যদিকে ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরাও সৌদি আরবের সঙ্গে সংঘাতে নিজেদের তৎপরতা অব্যাহত রেখেছে। সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারের নিয়ন্ত্রিত মারিব এলাকায় হুথিদের হামলার পর পাল্টা সামরিক অভিযানের ঘোষণা এসেছে। এর আগে সৌদি আরবের নজরান এলাকাতেও হামলা এবং সৌদি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে একাধিক আক্রমণের দাবি করেছে হুথিরা। ফলে হরমুজের পাশাপাশি বাবাল মান্দাবও বৈশ্বিক বাণিজ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সাম্প্রতিক উত্তেজনার সময় দুই প্রণালীতেই জাহাজ চলাচল প্রায় হাতে গোনা পর্যায়ে নেমে গিয়েছিল। এখন কিছুটা স্বাভাবিকতা ফিরলেও যুদ্ধপূর্ব অবস্থায় পুরোপুরি ফিরে যায়নি। এমনকি কিছু জাহাজ শনাক্তকরণ এড়াতে ট্রান্সপন্ডার বন্ধ করেও চলাচল করছে। তবে কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনায় আন্তর্জাতিক বাজার ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। এদিকে গত সপ্তাহ পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম প্রায় $83 স্থির ছিল। ইরানের অভ্যন্তরীণ বাজারেও সমঝোতার সম্ভাবনা আশাবাদ তৈরি করেছে। ইরানি রিয়াল প্রতি ডলারে প্রায় 18,50,000 শক্তিশালী হয়েছে, যেখানে আগের সপ্তাহে তা প্রায় 19,40,000 নেমে গিয়েছিল। একই সময় তেহরান স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 112,000 পয়েন্ট বা 2% বেশি বেড়ে 55,20,000 পৌঁছে গেছে। সব মিলিয়ে ওমানের মধ্যস্থতায় হরমুজ নিয়ে যে সমঝোতা এগোচ্ছে তা আপাতত একটি সীমিত ও অন্তর্বর্তী সমাধানের পথ খুলে দিয়েছে। কিন্তু পূর্ণাঙ্গ সমাধান এখনো অনেক দূরে, কারণ হরমুজের নৌপথ, মার্কিন সামরিক উপস্থিতি, ইরানের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আটকে থাকা অর্থ এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সবগুলো বিষয় শেষ পর্যন্ত একই বৃহত্তর কূটনৈতিক সমীকরণের সঙ্গে যুক্ত। ফলে আগামী 60 দিনের ব্যবস্থাটি শুধু জাহাজ চলাচল স্বাভাবিক করার পরীক্ষা হবে না, বরং এটি নির্ধারণ করতে পারে ইরান ও যুক্তরাষ্ট্র নতুন করে একটি দীর্ঘমেয়াদী সমঝোতার দিকে এগিয়ে যেতে পারবে কিনা। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।